বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আর সবুজ জঙ্গল, মানে ডুয়ার্সও হতে পারে, পাহাড়ি নদী, ঝর্ণা, সমস্ত কিছু নিয়ে কিন্তু নর্থ বেঙ্গল। আর নর্থ বেঙ্গলে আমরা কোথায় যাচ্ছি? নর্থ বেঙ্গলে আমরা যাব একটা সম্পূর্ণ অফবিট একটা জায়গা। অফবিট নয়, মানে এখনো পর্যন্ত সেটা ফেমাস হয়নি, বাট কিছু লোক সেখানে যাচ্ছে, যাওয়া শুরু হয়েছে। সেটা অল্প পরিচিত বা স্বল্প পরিচিত এমন একটা ডেস্টিনেশনে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলে। কোথায় যাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট টাইম আজকে আমরা বেরিয়ে চলে যাব নর্থ বেঙ্গলে শিবাখোলা ভিলেজ। সেই শিবাখোলা ভিলেজটাই হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন। আর ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমাদের গাড়ি দেখো, যেটা এবার নতুন সদস্য যেখানে দাঁড়িয়ে আছে, অল নিউ টাটা নেক্সন। এটা আমাদের ট্রাভেলার্স ডায়েরির বহরে নতুন সংযোজন, এবং এই গাড়িতেই আজকে আমরা বেরিয়ে পড়েছি। আর এই মুহূর্তে আমরা কোথায় আছি? এই মুহূর্তে আছি আমরা হবিবপুরের ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে, যেখান থেকে গাড়িকে সবারই ফার্স্টে খাইয়ে নিচ্ছি। মানে ফুল ট্যাঙ্ক করব আর দেখব দূরত্ব যেতে মাইলেজ কতটা, কি বৃত্তান্ত, সমস্ত কিছু আমরা দেখে নেব। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ, সানি আর পাপ্পু। তোমাদেরকে ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয় স্বাগত জানাই। হ্যাঁ, বহুদিন পর আজকে আবার আমরা বেরিয়ে পড়লাম। দক্ষিণবঙ্গে বিশাল গরম, জানছো, গায়ের চামড়া প্রায় ফসকা পড়ে যাচ্ছে। সেইখান থেকে একটু রিলিফ পেতে 2 দিনের 3 দিনের ছুটি আমরা চলে যাচ্ছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। চলো, যেতে যেতে অনেক গল্প হবে, রাস্তায় কি কি করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু বলবো। আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু ভোর 4:15। কিছু কাক আর কুকুর ছাড়া, আর আমরা এই 4 জন ছাড়া রানাঘাটে কিন্তু কেউ জেগে নেই। আজকের জার্নিটা স্টার্ট করছি আমরা রানাঘাট থেকে। চলো। 500 কিলোমিটারের জার্নি, সেই জন্য আমরা ফার্স্টেই এসে গেছি হবিবপুরের পেট্রোল পাম্প, যেটা আমি আগের ভিডিও দেখেছিলাম। হবিবপুরের ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে আমরা আমাদের গাড়িটাকে ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। দেখি আর রাস্তায় কোথায় গিয়ে ফুল ট্যাঙ্ক করতে হচ্ছে বা কি বৃত্তান্ত, সে সমস্ত কিছু ডিটেলস তুলে ধরব। রানাঘাট থেকে বেরিয়ে এটা আমাদের সেকেন্ড হল। ফার্স্ট হল নিয়েছিলাম, গাড়িকে খাইয়ে নিয়েছি, মানে ও ফুল ট্যাঙ্ক আমরা ডিজেল করেছি সেটা দেখালাম। আর কৃষ্ণনগরে ঢোকার আগে সকালবেলায়, না এটা চাই আছে, অন্য কিছু নয়, কিন্তু এই চায়ের চুমুক দিয়ে আবার আমরা বেরিয়ে যাব বহরমপুরের দিকে। চাটা বেশ ভালোই, 10 টাকা করে নিয়েছে। দেখো, বহরমপুর বাইপাস যেটা আমরা ধরেছি, সেই বহরমপুর বাইপাসে রেল লাইনের উপরে ওভারব্রিজ ক্রস করে আমরা কিন্তু ডিরেক্ট এখন হুগলি নদী বা হচ্ছে গঙ্গার উপর দিয়ে আমরা পাস করে যাব টান টান। মানে এটা হওয়াতে সত্যি সত্যি খুব ভালো হয়েছে, খুব সুন্দর কন্ডিশন, ফাঁকাও আছে, বেশ সুন্দরভাবেই আমরা এখান থেকে পাস করে যাচ্ছি বহরমপুর বাইপাসটা। এই মুহূর্তে আমরা 138 কিলোমিটার পথ ট্রাভেল করে এসে দাঁড়িয়েছি পলসন্ডা, মানে পলসন্ডা বলা ঠিক হবে না, পলসন্ডা ক্রস করে এসে দ্য ফেমাস পাপ্পুদা ধাবা। সবাই এখানে দাঁড়ায়, আমরাও তার ব্যতিক্রম নই। আমরা এখানে চলে এসেছি, আমরা ব্রেকফাস্ট করে নেবো, কারণ সকালবেলা কৃষ্ণনগরে একটা টি ব্রেক দিয়েছিলাম আমরা 5 মিনিটের জন্য। তারপর আমরা চলে এসেছি পলসন্ডাতে, ব্রেকফাস্ট করে আবার আমরা এগিয়ে যাব টুয়ার্ডস ফারাক্কা। সকালবেলা ব্রেকফাস্টের জন্য পাপ্পুদা ধাবা থেকে আমরা নিয়ে নিয়েছি রুটি আর হচ্ছে মিক্স সবজি, এটা দিয়ে আর সাথে চা নেব। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো ফারাক্কার দিকে। চলো ব্রেকফাস্টটা করে নিই, আর পাপ্পুদা খাবার টেস্ট কেমন সেটা একবার একটুখানি আস্বাদন করেই বলি তোমাদেরকে, কিরাম লাগছে না লাগছে। ভালোই, খারাপ না। পাপ্পুদা ধাবায় সকালবেলা ব্রেকফাস্টে মানে আমরা 4 জনে 10টা রুটি আর 2টো মিক্স ভেজ নিয়েছিলাম, আর সাথে 4টে চা। তা নিয়ে টোটাল আমাদের কস্ট পড়লো 220 টাকা। তবে পাপ্পুদা ধাবায় ব্রেকফাস্ট করতে এসে একটা মজার অভিজ্ঞতা হলো, এখানে অনলাইন আমরা পেমেন্ট করতে চাইছিলাম, তারা একটা অজুহাত দিল খুব সুন্দর রকম, সকালবেলা সমস্ত ব্যবস্থা আছে, লোক না আসার জন্য কোনো অনলাইন বা কার্ড হবে না। এটা কেমন বস, ডিজিটাল ইন্ডিয়া, কিউআর কোডটা লাগা থাকলে 24 ঘন্টাই ট্রানজাকশন হয়। যাই হোক, সকালে তোমরা যদি ব্রেকফাস্ট করতে আসো ক্যাশ অবশ্যই আনবে, যদি ক্যাশ না থাকে তাহলে একটুখানি কারোর কাছ থেকে চেয়ে টেয়ে বা ম্যানেজ করে ভিক্ষা করে এনে টাকাটা দিয়ে যাও। এটা আমার কাছে অন্তত খুব খারাপ লাগলো ব্যাপারটা। পলসন্ডা পেরিয়ে এসে আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে মোরগ্রাম। এই মোরগ্রাম কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, মোরগ্রাম মোড়। মোরগ্রাম মোড় হচ্ছে আমাদের এদিক থেকে যারা মানে নদিয়া ডিস্ট্রিক্টে যারা আছো বা বহরমপুরে যারা রয়েছো বা কলকাতা থেকে যারা আসছো, তারাপীঠ যারা যেতে চাইছো আর কি, তারাপীঠ যেতে গেলে এই যে সামনের বাঁ দিকের থেকে তোমাদের বেরিয়ে যেতে পারে, রামপুরহাট এদিকটা লেখা রয়েছে, এই বাঁ সাইডের রাস্তাটা ধরলে তোমরা তারাপীঠে চলে যেতে পারো তারা মায়ের দর্শন করতে।
আর আমরা যেহেতু নর্থ বেঙ্গল যাচ্ছি, বেরিয়ে যাব সোজা সোজা আমরা এই মুহূর্তে ফারাক্কার দিকে প্রসিড করছি। এই বাঁ হাতের রাস্তাটা হচ্ছে মোরগ্রাম হয়ে তারাপীঠ রামপুরহাটের ওই দিকটায় চলে যাচ্ছে। ফারাক্কাতে আমরা এসে পৌঁছালাম, আর আমাদের যাত্রাপথের এখানে প্রায় আমরা 220 কিলোমিটার কমপ্লিট করলাম রানাঘাট থেকে ফারাক্কা। সময় লাগলো 5 ঘন্টা। 5 ঘন্টা সময় লাগার কারণ আছে, মধ্যে আমাদের অয়েল রিফিলিং, তারপরে চা টি ব্রেক ছিল, ব্রেকফাস্ট ব্রেক ছিল, এই সমস্ত কিছু বাদ দিয়ে 1 ঘন্টা বাদ দাও, তাহলে সেই সময় দেখতে গেলে আমরা 4 ঘন্টার মধ্যে কিন্তু 220 কিলোমিটার কাভার করে এই মুহূর্তে ফারাক্কা ব্যারেজে উঠে পড়লাম। আর রাস্তায় যদি জ্যামের কথা যদি বলা হয়, তাহলে জ্যাম সেরকম আমরা পাইনি। তবে সামনে হচ্ছে গ্রেট কালিয়াচক আসছে, জানি না সেখানে কতটা কি পাবো না পাবো। এখন আমরা কালিয়াচকের বাজারের মধ্যেখান দিয়ে যাচ্ছি। এখানটাতে হালকা একটু ট্রাফিক আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, রানিং ট্রাফিক বলা যেতে পারে, বাট আমরা এখনো পর্যন্ত দাঁড়াইনি, এই ধীরে সুস্থে চলছে। তবে কালিয়াচকে আসলে যেটা ব্যাপার হচ্ছে যে একটু আগে তোমরা ভিডিওতে দেখলে যে দাদু কাকু জেঠু, মানে এদের জন্য কোনো ট্রাফিক রুলস কিন্তু নেই, কারণ এরাই ট্রাফিক রুল। এরা এখানে কোনো ট্রাফিক রুল মানে না বলতে যে যেরাম পাচ্ছে সে সেরকম ঢুকছে। এই জায়গাটা দিনের বেলায় অন্তত পাস করলে খুব কেয়ারফুলি তোমরা পাস করবে। আমরা এই মুহূর্তে মালদা বাইপাসে দাঁড়িয়ে আছি। মালদা, এই কথাটা শুনলেই কিন্তু মাথায় প্রথমেই চলে আসে, সেটা হচ্ছে আম। হ্যাঁ, সেই মালদার জগৎ বিখ্যাত বা ওয়ার্ল্ড ফেমাস ফজলি আমেরই একটা বাগানের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আর দেখো এই পিছনে দেখো প্রচুর আম ফলে আছে। এই কারণের জন্য কিন্তু মালদাকে বলা হয় দ্য ম্যাঙ্গো ক্যাপিটাল অফ ইন্ডিয়া। যাই হোক, এগুলো ফজলি আম বাগান, প্রচুর আম, বেশ ভালোই লাগছে দেখতে। এই মুহূর্তে রায়গঞ্জ বাইপাসের যে রেল ব্রিজের ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের একদিক অর্থাৎ শিলিগুড়ি এন্ডের দিকটা কিন্তু খুলে গেছে। ফ্লাইওভারে কি হয়েছে দেখো, এই যে দুটো ফ্লাইওভার দেখতে পাচ্ছ না, যেটা হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি এন্ডের দিকে যাওয়ার ফ্লাইওভারটা কিন্তু ওপেন হয়ে গেছে। এই এক সাইডের ফ্লাইওভার দিয়েই দুদিকের পথ কলকাতা টু শিলিগুড়ি আর শিলিগুড়ি টু কলকাতার গাড়ি যাতায়াত করছে। এর ফলে কি হয়েছে, আমাদের আর রায়গঞ্জ শহরের ভেতরে ঢুকতে হচ্ছে না। এতে কিন্তু আমাদের আরো সময় বাঁচছে প্রায় 30 মিনিট। এটাই সব থেকে বড় আপডেট। আর এই দিকে দেখতে পাচ্ছ এই ফ্লাইওভারটার কাজ এখনো সময় লাগবে। এই মুহূর্তে আমরা ডালখোলাতে চলে এসেছি। ডালখোলার এটা পূর্ণিয়ার মোড়। এই মোড়টা থেকে এই যে ফ্লাইওভারটা উপরে যাচ্ছে, এই ফ্লাইওভারের এই বাঁ দিকে, মানে আমাদের গাড়ি বাঁ দিক দিয়ে গেলে পূর্ণিয়া যাবে, আর ফ্লাইওভারটাকে ক্রস করে আমরা ডান দিকে বেঁকে যাব কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ির দিকে। আর এখানে কিন্তু NH-34 নয়, এটা হচ্ছে NH-31। আমরা যেখানে এই জায়গা থেকে যেখানটা আমরা উঠছি সেটা হচ্ছে NH-31। পূর্ণিয়ার মোড় ক্রস করে ফেললাম। আমরা এই মুহূর্তে 380 কিলোমিটার রান করেছি 7 ঘন্টায়। NH-31 বা NH-27 এর মানে চারপাশের সৌন্দর্যটা খুব সুন্দর। দুদিকে যে এই যে ফুলগুলো ফুটে আছে পার্পেল কালারের, ইয়েলো কালারের, অদ্ভুত লাগছে, খুব সুন্দর লাগছে। রাস্তার কন্ডিশন NH-31 এর খুব একটা বেশি ভালো নয়, আছে মোটামুটি, এটা ঠিক বলা যায় একটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে রয়েছে। কিছু কিছু জায়গায় সেই স্মল পক্সের দাগের মতন আর কি রয়েছে, পটহোল কিছু আছে। যাক, চলে যাওয়া যায়, চলছি। এখান থেকে শিলিগুড়ির দূরত্ব আর 126 কিলোমিটার, আর কিষানগঞ্জ হচ্ছে 32 কিলোমিটার। 436 কিলোমিটার পার করে 7 ঘন্টা পর আমরা দাঁড়ালাম লাঞ্চ ব্রেকে। লাঞ্চ ব্রেকে আমরা দাঁড়িয়েছি ইসলামপুর ক্রস করে এসে বাঙালি ধাবাতে। এই বাঙালি ধাবাতেই আমরা আজকের লাঞ্চটাকে সারবো। চলো, আমরা লাঞ্চে কি কি অর্ডার দিয়েছি, কি কত খরচ পড়ছে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে লাঞ্চটা করি, প্রচন্ড খিদে পেয়েছে। মধ্যপ্রদেশে খণ্ডযুদ্ধ বাঙালি ধাবা নাম, সেই বাঙালি ধাবাতে আমরা অর্ডার দিয়েছি লাঞ্চের জন্য কি না, আমাদের রাজ্যের খাবার ডিম ভাত। এই যে ডিম আর ভাত, ডিম ভাত নিয়েছি আমরা। ডিম ভাতে কি কি কম্বিনেশন আছে, ভেজ থালি আছে, ভেজ থালির ভেতরে ডাল, সবজি, উচ্ছে ভাজা, লঙ্কা, পেঁয়াজ, আলু ভাজা, পাঁপড় ভাজা এসব দিয়ে দিচ্ছে, আর সঙ্গে ডিম কারি এক্সট্রা 90 টাকা করে। ইসলামপুরের বাঙালি ধাবাতে খাবার খেলাম, খাবার স্ট্যান্ডার্ড কোয়ালিটির, ভালোই ছিল। আমাদের 4 জনের খাবার পড়লো টোটাল 600 টাকা। এর মধ্যে 100 টাকা করে ভেজ থালি ছিল, 90 টাকা করে আমরা 2 প্লেট ডিম নিয়েছিলাম, 4 পিস ডিম ছিল। 4 জনের ছিলাম। ওই যে বললাম রাজ্যের খাবার খাচ্ছি, রাজ্যের সরকারি খাবার, আর একটা জলের বোতল ছিল। সব মিলিয়ে 600 টাকা পড়েছে, তার মানে পার হেড 150 টাকা করে। লাঞ্চ কমপ্লিট করে নিয়ে এবার আমরা টান টান বেরিয়ে যাচ্ছি
আমাদের যে ডেস্টিনেশন সে শিবখোলার উদ্দেশ্যে। এখান থেকে শিবখোলার দূরত্ব প্রায় 89 কিলোমিটার আছে। আর চলো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। দেখো ইসলামপুর পর্যন্ত আমরা আসলাম পুরো রোদ, ইসলামপুরের পরে লাঞ্চ সারলাম, লাঞ্চ সারার পরে এখন বিধাননগর আস্তে আস্তেই কিন্তু ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে, ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে। আর নর্থ বেঙ্গল মানেই তো ওয়েদারের একটা মানে আলাদা একটা আমেজ আমাদের দক্ষিণবঙ্গের থেকে, সেটা ফিল বা সেটা এসেন্স আসা শুরু করেছে। যাই হোক আমরা শিলিগুড়ির খুব কাছাকাছি চলে এসেছি, চলো শিলিগুড়িতে এবার দেখি কতক্ষণ লাগে আমাদের যেতে। ফাইনালি উই রিচ নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলের মাটি আমরা স্পর্শ করেছি। তার কারণটা দেখো, এই যে দুধারে পরিবেশ পুরো পাল্টে গেছে, চা বাগান বাঁদিকে, ডান দিকেও চা বাগান, দুই দিকে রাস্তার দুই ধারে কিন্তু চা বাগান আর চা বাগান। সিরিয়াসলি নর্থ বেঙ্গল মানেই পাহাড়, চা বাগান, পাহাড়ি নদী, শান্তশিষ্ট পরিবেশ আর হচ্ছে পাইনের ফরেস্ট। সেই টানেই কিন্তু আমরা উত্তরবঙ্গের ছুটে আসি বারবার দক্ষিণবঙ্গ থেকে। সে আমরা দক্ষিণবঙ্গের যে কোনো জেলার যে কোনো শহরেই থাকি না কেন, যে কোনো মাধ্যমেই আসি না কেন, সেটা পাবলিক ট্রান্সপোর্ট হোক, নিজস্ব ট্রান্সপোর্টে হোক, 4 হুইল বা 2 হুইল হোক, আমরা কিন্তু বারবার ছুটে আসি সেই শান্তিটা পেতে বা সেই প্রকৃতির কোলে কদিন নিশ্চুপে থাকতে নর্থ বেঙ্গলে। দেখো নর্থ বেঙ্গলে আসা মানে মন ফুরফুরে হয়ে যাওয়া। চায়ের বাগান রয়েছে বাঁদিকে, আর আমরা দাঁড়িয়ে গেলাম হচ্ছে ঘোষপুকুরে, ঘোষপুকুর মোড়। কেন দাঁড়ালাম দেখো, এখানে কারণ দাঁড়ানোর মেন কারণ হচ্ছে এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, যেটা দেখতে পাচ্ছ ফুলবাড়ি জলপাইগুড়ি বা হচ্ছে ঘোষপুকুর শালসাবাড়ি হাইওয়ে, এই রোডটা আমরা ধরবো না, আমরা ধরবো হচ্ছে বাগডোগরার রোড। দেখো ওই ঘোষপুকুরের যে মোড়টা দেখালাম, ওই মোড়টা থেকে ঢুকতে হবে। ঢুকে দেখো সামনেই কিন্তু তোমাদের লেখা দেখাচ্ছে দার্জিলিং, এখান থেকে 99 কিলোমিটার। এই রোডটা আসতে হবে, এই রোড ধরে আমরা থ্রু আউট চলে যাব শুকনা মোড় পর্যন্ত। কিছু বলার নেই, দেখো দ্য ফ্যাবুলাস ল্যান্ডস্কেপটাই পুরোপুরি ভাবেই কিন্তু চেঞ্জ। এক কথায় নস্টালজিক ব্যাপার। নর্থ বেঙ্গল মানে বাঙালির কাছে নস্টালজিক। সেই দীপুদা, আমাদের যে বাঙালির কাছে যে কথাটা আছে না, দীঘা, পুরী, দার্জিলিং, সত্যি তিনটে তিন রকম। তা সত্ত্বেও যেন দার্জিলিং কোনো একটা জায়গায় আমাদের মনের মনকুঠিরে কিন্তু আলাদা ভাবে স্থান পেয়েছে। এই দার্জিলিং এর এই অপরূপ সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য, বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা, কোথাও মেঘে ঢাকা পাইন বন, কোথাও আঁকা বাঁকা পথে ট্রেন চলা, এই সমস্ত কিছুই মন কাড়ে দার্জিলিংকে বারবার টানে। আর সেই বারবার দার্জিলিং এর অপরূপ লোভনীয় সৌন্দর্যের জন্যই কিন্তু দক্ষিণবঙ্গের লোকেরা ছুটে আসে উত্তরবঙ্গে। মাটিগাড়ার ভেতর থেকে গলি গলি রাস্তা দিয়ে আমরা এসে এখন উঠে গেছি হিলকাট রোডে। হিলকাট রোডের বৈশিষ্ট্য হচ্ছে ডান দিকে কিন্তু দার্জিলিং DHR, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা টয় ট্রেনের লাইন রয়েছে। দেখো টয় ট্রেনের লাইনে কিন্তু এখানে 107 দাঁড়িয়ে আছে, যদিও এটা কাম্য নয়। এইখান দিয়েই কিছু জয় রাইডের ট্রেন সমস্ত কিছু চলে। শুকনা এখান থেকে আর 2 কিলোমিটার আছে। শুকনা হয়ে আমরা রংটং এর দিকে চলে যাব। এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি রংটংয়ে। রংটংয়ের এইখানটা দেখো, যে সোজা যে রাস্তাটা, মানে এই যে লাল গাড়িটা যেদিকে চলে গেল, এটা চলে যাচ্ছে কিন্তু তিনধারিয়া মহানদী দার্জিলিং। আর আমরা নেব এই যে জাংশনটা, এই জাংশন থেকে ডান দিকের উপরের রাস্তাটায়। এই উপরের রাস্তায় উঠে আমরা যাব হচ্ছে শিবাখোলা। আরও তোমাদের ভালো ইন্ডিকেশন যদি দেওয়া হয় তাহলে দেখো এখানে একটা পুলিশ চৌকি আছে। এই দার্জিলিং ট্রাফিক পুলিশের থেকে কিছুটা এগিয়ে এসে ডান দিকে টান, ইট নট মোর দ্যান 50 মিটার। 50 মিটার পরে ট্রাফিক পুলিশের যে বুথটা রয়েছে, সেই বুথ থেকে 50 মিটার সামনের দিকে এগিয়ে এসে ডান দিকে উপরের রাস্তা ধরে চলে যেতে হচ্ছে শিবাখোলা। আর আমরা ওই রাস্তাটাই ধরবো। DHR বা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এই রেল লাইনটা কিন্তু শুকনা থেকে NH 55 ধরে রংটং পর্যন্ত আমাদের সাথে অজগর সাপের মতন এঁকে বেঁকে চলে এসছে। আমরা এবার NH 55 বা হিলকাট রোডকে আর DHR এর লাইন এবং DHR কে টাটা জানিয়ে উঠে যাব শিবাখোলার উদ্দেশ্যে বা শিবাখোলার রাস্তায়। শিবখোলা বা শিবাখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পে আসতে গেলে রাস্তাটা সত্যি অ্যাডভেঞ্চারাস রাস্তা। আমরা যেখান থেকে শিবখোলার যে মেন মন্দির, শিব ঠাকুরের মন্দিরের সামনে দিয়ে পিচের রাস্তা ধরে আসতে হবে, এসে একটা জাংশন পড়বে। সেখান থেকে একদিকে লেখা আছে ওয়ে টু শিবখোলা স্কুল। সেই রাস্তাটা আমরা ধরবো না, তার পাশের পাথুরের রাস্তা দিয়ে নেবে আসব। নেবে সামনে একটা বড় দেখতে পাচ্ছ যেটা রয়েছে, এই যে সামনে যে মাঠটা রয়েছে না, এই মাঠের এখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে অন্যান্য গাড়ি বা বাইক পার্কিং করে। বাট শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পে যেতে গেলে আমাদেরকে দেখো এই যে
এই যে রাস্তাটা রয়েছে না, বাঁদিকে পাথরের রাস্তা, এটা দিয়ে যেতে হবে। আর কেন অ্যাডভেঞ্চারাস বললাম রোডটা, চলো দেখতে দেখতেই যাই। আমরা শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পের দিকে এগোচ্ছি। অ্যাডভেঞ্চার ক্যাম্পে যদি অ্যাডভেঞ্চার না থাকে তাহলে কি করে হবে? সেই রকমই পাথরের রাস্তা, আর ওই সামনে যেটা দেখতে পাচ্ছ যে বৌদ্ধিস্ট কতগুলো ফ্ল্যাগ উঠছে, ওইটাই হচ্ছে আজকে আমাদের রাত্রের অস্থায়ী ঠিকানা। আর কেননা দেখো, এই যে সামনে হচ্ছে যে নদীটা রয়েছে না, যেটাকে বলা হচ্ছে শিবা নদী, জায়গাটার নামটা কিন্তু নদীর নাম অনুসারেই হয়েছে, শিবা। আর খোলা শব্দের অর্থ হচ্ছে নদী। এই শিবাখোলা গ্রামের নামটা নদীর নাম থেকেই এসছে। দেখো এইখান থেকেই যেতে হচ্ছে, এই হচ্ছে রোড, এই হচ্ছে নদী, নদীর এইখান থেকে আমাদের পার হয়ে যেতে হচ্ছে অ্যাডভেঞ্চার ক্যাম্পের দিকে। অবশেষে প্রায় 11 ঘন্টা 45 মিনিট পর 525 কিলোমিটার গাড়ি চালিয়ে পৌঁছালাম শিবাখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পে। এক কথা বলতে গেলে এক অসাধারণ পরিবেশ, শান্ত প্রকৃতির কোলে সবুজ আর সবুজ। পাশ থেকেই শিবাখোলা নদীটা, শিবা নদীটা বয়ে যাচ্ছে, শিবাখোলা পাশ থেকেই বইছে। সামনে শিব মন্দিরটা আছে, শিব মন্দিরে আমরা পরে যাব, কালকে যাব। আর স্নান যেহেতু করিনি, এখানে শিবাখোলার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ন্যাচারাল সুইমিং পুল, ঝর্ণা, সেখানেই এখন আমরা ছুটবো তাড়াতাড়ি করে। যাই হোক, এটাই ছিল আমাদের রানাঘাট থেকে শিবাখোলা পর্যন্ত আসার রুট এবং রোড গাইড ভিডিও। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।